শুনছিলেন দেশ বিদেশের খেলার সব শেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা বলছিলাম যে আজ থেকে শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ এবং প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্ট এবং ছেলে এবং মেয়েদের টুর্নামেন্ট মিলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দল অংশ নিচ্ছে। 1980 সালে ছেলেরা অংশ নিয়েছিল, আর এই প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা এশিয়ার শীর্ষ পর্যায়ে অংশ নিচ্ছে, অর্থাৎ শীর্ষ 12 দেশে বাংলাদেশের নাম কিন্তু থাকছে। সুতরাং বুঝতেই হবে এটা একটা বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা বড় অর্জন। আর সেই অর্জন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাহফুজা আক্তার কিরণ। আমরা বলছিলাম বাংলাদেশের নারী ফুটবলের সাথে দীর্ঘদিন জড়িয়ে আছেন যিনি, তার সঙ্গে কথা বলবো। আপনারাও চাইলে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে শেয়ার করতে পারবেন আমাদের সঙ্গে। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে সেজন্য। আমরা বলছিলাম যে নারী এশিয়ান কাপের প্রস্তুতি শেষ পর্যায়ে, আর দুদিন পরে বাংলাদেশের ম্যাচ, আজ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে। মানে এখনও কি আপনার ঘোরের মধ্যে লাগে কিনা যে এশিয়ার টপ 12 টিমের মধ্যে বাংলাদেশ আছে এবং এই টুর্নামেন্ট খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছে বাংলাদেশের মেয়েরা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কারণ আপনি জানেন যে আমি এইটা বলার আগে একটু পিছনে যেতে চাই, কারণ আজকে মেয়েরা এশিয়া কাপে ফাইনালে খেলার জন্য অস্ট্রেলিয়াতে আছে। আপনারা জানেন যে মেয়েদের ফুটবলটাকে এই লেভেলে নিয়ে আসার জন্য আমাদেরকে অনেক 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 স্ট্রাগল করতে হয়েছে এবং আমাদের তখন থেকেই টার্গেট ছিল যে আমি মেয়েদের ফুটবলটাকে একটা ওই লেভেলে নিয়ে যাব এবং তার জন্যই কাজ করেছিলাম, কিন্তু সেটা ছিল স্বপ্ন। আজকে সেটা বাস্তবে মেয়েরা ওখানে আছে, এটা আসলে অনেক বড় বেশি আনন্দের এবং অনেক প্রত্যাশার। মানে আমাদের প্রথম লক্ষ্য তো আসলে পূরণ হয়েছে যে আমরা মূল টুর্নামেন্টে খেলছি। এমনিতে বাস্তবতা মেনে আসলে আপনি তো নিশ্চয়ই একটা কোনো সেট করেছেন যে আসলে এই টুর্নামেন্টে আমাদের অংশগ্রহণই সব প্রথম বড় লক্ষ্য পূরণ হয়েছে, সেটাই আমাদের সেরা চাওয়া, নাকি কোনো এর পরের ধাপে যাওয়ার কথা আপনি ভাবেন? এক নম্বর তো আপনি বলেই দিলেন যে এখানে পার্টিসিপেট আমরা করছি, এটাই আমাদের বড় সাফল্য যে আমরা ওই লেভেলে যেতে পেরেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি বলি যে আমরা যে গ্রুপে পড়েছি এটা অনেক বেশি স্ট্রং গ্রুপ, খুবই স্ট্রং। চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। দেখেন, ফার্স্ট ম্যাচ মেয়েরা খেলবে 9 বারের চ্যাম্পিয়ন চীনের সাথে। তো আমি সবসময় মেয়েদেরকে, গতকালকে ওদের সাথে আমি কথা বলেছি, একটা কথাই বলেছি যে তোমরা তোমাদের হাইস্ট লেভেলের খেলাটা খেলবে, 120% দিয়ে খেলবে, তারপরে রেজাল্ট কী হবে সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তোমরা খেলতেছো এরকম একটা টিমের সাথে যেটা তোমাদের থেকে যোজন এগিয়ে। সো দ্যাট ওইটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমরা তোমাদের 100% মাঠে দিবে। এটাই আপনি বলেছেন ওদের? হ্যাঁ, এটাই বলেছি এবং এটাই আমি চাই যে ওরা ওদের 100% দিয়ে খেলবে। রেজাল্ট কী হবে সেটা আমরা সবাই জানি। আর ফুটবল তো, ফুটবলে কেউ কোনো কিছু বলতে পারে না, বাট যেটা বাস্তব, যেটা সত্য, সেটা আমাদেরকে মানতে হবে। একইভাবে আপনি সেকেন্ড ম্যাচে যান, সেখানে উত্তর কোরিয়া 3 বারের চ্যাম্পিয়ন এবং সেখানেও বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে। থার্ডটাতে যান, সেখানে ওরা উজবেকিস্তান এই ষষ্ঠ টাইম, অর্থাৎ 6th টাইম ওরা পার্টিসিপেট করতেছে এশিয়া কাপে, সেখানে বাংলাদেশ প্রথমবারের মতো। আর আরও যদি আমি বলি, সেটা ক্ষেত্রে উজবেকিস্তানকে নিয়ে সবাই স্বপ্ন দেখতেছে যে উজবেকিস্তানের সাথে বাংলাদেশ জিতবে, কিন্তু আমি খুব বাস্তববাদী, আমি সত্য কথা বা বাস্তব কথা বলতে পছন্দ করি, খুব বেশি প্রত্যাশা কাউকে দেখাই না। আমরা চেষ্টা করব, কিন্তু উজবেকিস্তানের সাথে আমাদের যেটা প্রবলেম হবে সেটা হলো ফিজিক্যাল হাইট। আমাদের গোলকিপার রূপনা অনেক ভালো গোলকিপার, কোনো সন্দেহ নেই, কিন্তু একটা জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে হাইট। এটা রূপনার কোনো সমস্যা না, কারণ আমাদের বাংলাদেশের অ্যাভারেজ হাইটই কম। তো অন দি আদার, হ্যাঁ, আর অন দি আদার হ্যান্ড উজবেকিস্তান অনেক। আমরা এখানে যখন আজারবাইজানের সাথে খেলা ছিল, আপনারা দেখেছেন যে সেখানেও সেই সেম প্রবলেম, হেড করে যখন ওরা গোল করে তখন সেই গোল ফেরানোর মতো ক্ষমতা রূপনার নেই, কারণ ওর হাইট নাই ওই লেভেলে। এটাই সমস্যা। মানে সুতরাং আপনি খুব আসলে মানে আশাবাদী না, আপনি বাস্তবতা মেনে নিচ্ছেন আসলে যে এটাই আমাদের অংশগ্রহণটা আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। অংশগ্রহণটাই বড়, এবং আমি চাবো যে ওরা অনেক ভালো খেলবে এবং হারলেও সেটা সম্মানজনক হারা হবে। মাঠের খেলাটা যেন কম্পিটিটিভ হয়। আচ্ছা, বাংলাদেশ যে এশিয়ান কাপে খেলছে, মানে এটা এশিয়া, এএফসিতে কিংবা ফিফায় আসলে কেমন ফিডব্যাক পেয়েছেন আপনি? এই গত এক বছরে বেশ কয়েকটা জায়গায় গিয়েছেন, মিটিং করেছেন কিংবা কনভারসেশনও হয়েছে, কেমন ফিডব্যাক পেয়েছেন আসলে? ট্রিমেন্ডাস, কারণ আপনারা দেখবেন ফিফার ওয়েবসাইটেও কিন্তু দিয়েছিল যখন কোয়ালিফাই করেছে যে
বাংলাদেশ একটা দেশ যেটা এত অল্প সময়ের ভিতরে মেয়েদের ফুটবলটা এই লেভেলে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে বিরল যে এত কম সময়ের ভিতরে কোনো ফুটবল এই লেভেলে যায়, যে কারণে ফিফা থেকেও আমাদেরকে খুব অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে এবং এফসি তো করছি। আচ্ছা, তার মানে সব জায়গাতেই আপনি ভালো ফিডব্যাক পেয়েছেন। হ্যাঁ। আমার একটু জানার প্রশ্ন যে এই এশিয়ান কাপকে ঘিরে আমরা যখন কোয়ালিফাই করেছিলাম তখন অনেক ধরনের প্রতিশ্রুতি পরিকল্পনার কথা বলা হয়েছিল, কিন্তু আপনি আজকে এসে দাঁড়িয়ে কি বলবেন যে সেটার কতটুকু সফল হয়েছে? প্রস্তুতি পরিকল্পনার আমি না ফল না, মানে প্রস্তুতি এবং পরিকল্পনার অনেক প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন, কিংবা বিএফএফ থেকে অনেকেই দিয়েছিল, প্রেসিডেন্ট সহ কমিটির অনেকেই, কিন্তু সেটার আসলে কতটুকু পূরণ হয়েছে? আপনি আজকে দাঁড়িয়ে কি বলবেন? আমি আজকে দাঁড়িয়ে বলবো যে পুরোপুরি পূরণ হয়নি। আরও যদি আমরা যদি ওদেরকে আরও 15-20 দিন বাইরে রেখে ভালো একটা জায়গায় রেখে আরও যদি 2-4টা প্র্যাকটিস ম্যাচ ভালো টিমের সাথে খেলাতে পারতাম, দেন আমি মনে করতাম যে ট্রেনিং লেভেল থেকে আমি স্যাটিসফাইড থাকতাম। বাট আমি এখন পুরোপুরি স্যাটিসফাইড না। আমাদের ট্রেনিং যেই জায়গা থেকে হয়েছে আমার মনে হয় ওখানে ল্যাকিংস আছে। আচ্ছা, এবং এটা কোচ পিটার বাটলার একদম সরাসরি স্বীকার করেছেন এবং কয়েক জায়গায় তিনি বলেছেনও, আমাদেরকেও বলেছেন, এবং অফিসিয়াল প্রেস কনফারেন্সেও তিনি ঢাকা ছাড়ার আগে বলে গেছেন। মানে একটা কোচ তাহলে এই ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আসলে কিভাবে দলটাকে পরিচালনা করবেন? মানে কোচের এই জায়গাটার সাথে তো নিশ্চয়ই আপনিও একমত যে স্বীকারই করে নিলেন যে আসলে প্রস্তুতি ভালো হয়নি। জি, প্রস্তুতিটা আমি তো বললামই যে লেভেল থেকে হওয়ার কথা ছিল সেটা হয়নি। যেমন আমি আপনাকে বলতেই পারি এখন, সেটা হচ্ছে প্রথমে আমি দায়িত্ব নিয়েছিলাম জাপানের সাথে, যেহেতু আমার কানেকশন আছে, তো জাপানের সাথে কথা বলে আমি ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছিলাম। কিন্তু সেটা জাপান আমাদেরকে যে সময়টা দিয়েছিল সেটা ছিল মাইনাস ওয়েদার। মাইনাস ওয়েদার থাকার কারণে ওই ওয়েদারে আমাদের মেয়েরা গিয়ে ওখানে কমফোর্টেবল হবে না এবং খেলতে পারবে না, উল্টা অসুস্থ হবে। তখন ওইটা দেওয়ার পরে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলি এবং সেটা ক্যান্সেল করি, যে এটা আমাদের পক্ষে সম্ভব না। এরপরে আমি আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম মালয়েশিয়াতে 15 ডেজ ট্রেনিং। আমাদের যেহেতু আন্ডার-20ও আসে, ফিরে আসার পরে আবার আন্ডার-20 এশিয়া কাপ খেলবে, তো আন্ডার-20-র জন্য 2টা ম্যাচ এবং সিনিয়রদের জন্য 2টা মানে প্র্যাকটিস ম্যাচ রেডি করেছি উইথ স্পন্সর। আমি ওখানেই স্পন্সর রেডি করে, আমাদের কোনো পয়সা লাগবে না, আমি রেডি করেছিলাম এবং সেটা আমি বিএফএফকে জানিয়েছি এবং তাদেরকে অফিসিয়ালি জানিয়েছি। বাট আমি তখনও প্রেস কনফারেন্সে একই কথাই বলেছিলাম যে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত আমার একার হাতে না। হ্যাঁ, আমি কি করতে পারি, আমি প্ল্যান করতে পারি, প্রোগ্রাম রেডি করতে পারি, বাট এক্সিকিউশন করতে হলে তো আমাকে বিএফএফ সাপোর্ট লাগবে এবং আমাকে সেই সিদ্ধান্তগুলো পেতে হবে। আমার একার সিদ্ধান্তে তো হবে না, যে কারণে সেটা হয়নি। আপনিও এই কথা বলছেন, আমি প্রেসিডেন্টের একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনিও বলছেন যে সাউথ কোরিয়ার সাথে ম্যাচ তিনি আয়োজন করেছিলেন, কিন্তু আপনারা কোনো কারণে সেটা এগিয়ে নেওয়া হয়নি। ফিজিওর ব্যাপারটা তিনি জানেন না। মানে তাহলে কি এই সমন্বয়হীনতা আসলে প্রকট? মানে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন, আমি সাম্প্রতিক সময় দেখেছি। আমি তারটা বলতে পারবো না। তো ফিজিওর ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলি। কে জানে কে জানে না, আমি এটা নিয়ে কিছু বলবো না। বাট আমি ফিজিওর ব্যাপারটা ক্লিয়ার করি। মেয়েরা যেদিন অস্ট্রেলিয়া যাবে তার আগের দিন রাতে ফিজিও যে মেয়েটা ছিল জাকিয়া, তার অ্যাপেন্ডিসাইটিসের পেইন হয় এবং হসপিটালে যাওয়ার পরে তার অপারেশন হয়। তো এটা তো অ্যাক্সিডেন্ট, এটা তো কারো হাতে নেই। তো আগের দিন রাতে যখন একজনের অপারেশন হয় সে তো ট্রাভেল করতে পারবে না। আর এটা ঢাকা চিটাগাং না যে আমি তখন একজন ফিজিও ধরে নিয়ে রওনা দিলাম, সেটাও সম্ভব না। আমার যদি বাংলাদেশ থেকে ফিজিও নিতে হয় আমার তার ভিসা করতে হবে, প্রসেস করতে হবে এবং এফসির অ্যাক্রেডিটেশন গাইডলাইন ফলো করতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, সম্ভব না। তখন যেটা করা হয়েছে, টিমকে বলা হয়েছে তোমরা মুভ করো, ফিজিও আমরা অস্ট্রেলিয়াতেই খুঁজে নিব। এখানে ও যদি খুব তাড়াতাড়ি কুইক রিকভারি করে তাহলে ওকে পাঠাবো, আদারওয়াইজ আমরা ওখানেই ফিজিও খুঁজে নিব। এবং আমরা তাই করেছি, ওখানেই ফিজিও খুঁজে নেওয়া হয়েছে এবং অলরেডি টিমের সাথে ফিজিও লাস্ট 3-4 ডেজ থেকে কাজ করে যাচ্ছে। আচ্ছা, তার মানে সেই সমস্যাটা অলরেডি আমাদের তো হয় কি, আমাদের নিউজগুলো যখন বের হয় তখন নেগেটিভটাই বের হয়। সত্য, একমত আমি এটা, এবং এটা বেশি ছড়ায় নেগেটিভ নিউজগুলো। কিন্তু মানে আপনি যেটা বলছিলেন যে আপনি একটা উইমেন্স উইং এর চেয়ারম্যান, আপনি কেন আরেকজনের উপর নির্ভরশীল হবেন? যেটা বলছেন সবার সম্মিলিত লাগবে, আপনার ডিসিশনে কি আসলে এই বিষয়ে ফাইনাল মেয়েদের বিষয়ে আমি সেটা কি না বিএফএফ এ? এখন বিএফএফ এর অর্গানোগ্রামটা এইভাবে করা আছে যে আমি সিদ্ধান্ত একা নিতে পারবো না। আচ্ছা, তো আমার যেহেতু হায়ার অথরিটি আছে তাদের কনসার্ন আমার লাগবে। ঠিক আছে।
মানে সেই ক্ষেত্রে মানে আমি আবারও একই কথাই বলছি প্রায়, যে প্রেসিডেন্টের সাথে কি আপনার কমিটির কোনো দূরত্ব আছে, যে তিনি যেহেতু বলছেন যে তিনি মেয়েদের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু আসলে অনেক কিছু তার সব শেষ পর্যন্ত তিনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, কারণ তিনি ডিসিশন মেক দিবেন কিংবা পলিসি মেক করে দিবেন, ইমপ্লিমেন্ট করবে হলো আপনাদের এমপ্লয়ি কিংবা যারা ইমপ্লিমেন্ট করেন তারা, অফিসের যারা আছেন, সেই জায়গাটায় কি একটু দূরত্ব আছে কিনা আপনাদের? মানে এটা আমার এইখানে প্রশ্ন না, এর আগেও নানা কারণে প্রশ্নগুলো এসেছে আমার মনে। না, এখানে আসলে কোনো দূরত্ব নেই। প্রেসিডেন্ট তাবিদাউলের সাথে আমার কোনো দূরত্ব নেই। আচ্ছা বাট বললাম তো আপনাকে, ব্যুরোক্রেসি আছে, সে কারণে হয়তো। আচ্ছা, ব্যুরোক্রেসির কারণেই হয়তো বা দূরত্ব। আচ্ছা আচ্ছা, প্রস্তুতির মানে এই প্রস্তুতি ম্যাচগুলো খেললে কিংবা বিদেশে 15 দিন ট্রেনিং করলে রেজাল্ট কি একটু বেটার হতে পারতো? রেজাল্ট বেটার হওয়ার থেকেও বড় যেটা ছিল সেটা হলো কনফিডেন্স লেভেল আপ হতো। আচ্ছা, মেয়েরা এবং কোচ মনে করতো যে আমরা ওই লেভেল থেকে ট্রেনিং করেছি, এবং কোচের মেয়েদেরকে আরও বেশি জাজ করার সুযোগ থাকতো। যত বেশি ম্যাচ খেলতো সে তখন ওখান থেকে আরও ভালোভাবে প্লেয়ারদেরকে জাজ করতে পারতো। এই এই সময়টা আরেকটা জাস্ট প্রশ্ন, যে একটা মেয়েদের ফুটবলে এক ধরনের ঘটনা ঘটেছিল কয়েক বছর দেড়েক দুয়েক আগে, সেই সূত্র ধরে বেশ কিছু প্লেয়ার এখনো ন্যাশনাল টিমের বাইরে। আপনার কি একদম ওপেন আপনার মতামত জানতে চাই, এখন যেহেতু টিম চলে গেছে, এটা নিয়ে বললে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে, যে তাদেরকে কি মিস করবে কিনা বাংলাদেশ, তারা থাকলে কি এর চেয়ে বেটার রেজাল্ট হতে পারতো, এই আশা করেন কিনা? মানে এটা আপনার ব্যক্তিগত মত জানতে চাই আমি। আসলে এটা টোটালি টেকনিক্যাল পার্ট, এটা নিয়ে আচ্ছা। আমি কথা বলবো না। আচ্ছা, কোচের কারণ উপরে আপনি। হ্যাঁ, কারণ কোন প্লেয়ার নিলে ভালো হবে, আপনি দেখবেন যে আমাদের টিমে কিন্তু আন্ডার 20 প্লেয়ার আছে জি অনেক। জি। তাহলে কোচ যেখানে মনে করে যে আন্ডার 20 প্লেয়ার ওরা অনেক বেশি প্রমিজিং এবং ওরা অনেক বেশি কি বলবো এনার্জেটিক, তো ওই লেভেল থেকে সে তাদেরকে পুশ করেছে এবং তাদেরকে টিমে রেখেছে। আলপির মানে মতো সেটা কি player, সিনিয়র প্লেয়ারদের ঘাটতির কারণেই নিয়েছে, নাকি আসলে তার মধ্যে প্রমিজিং বেশি আপনার মনে হচ্ছে? প্রমিজিং বেশি বলেই নেওয়া হয়েছে, ঘাটতি না। আচ্ছা, সিনিয়র। কারণ আমাদের প্লেয়ারের কোনো ঘাটতি নেই। আমাদের যদি আরও প্লেয়ার দিতে বলেন, ন্যাশনাল টিমে আরও প্লেয়ার দেওয়ার আচ্ছা। মতো আমাদের পাইপলাইনে প্লেয়ার আছে, প্লেয়ারের ঘাটতি নেই। আচ্ছা তো ও দেখছে যে কে 90 মিনিটস ওই লেভেল থেকে খেলতে পারবে, ও সেগুলোই দেখেছে। সেক্ষেত্রে কিন্তু বয়সটাও কনসিডার করেছে। দেখবেন যে এখন যে চীনের সাথে খেলবে, চীনের প্লেয়ারদের অ্যাভারেজ বয়স আছে 25+, আর আমাদের তো আন্ডার 20 প্লেয়ার আমাদের এভারেজ আমার ধারণা আরো কম, মানে 20, 21, 22 এরকম সর্বোচ্চ এভারেজ হতে পারে। কারণ বয়স এবং ফিজিক্যাল যে কি বলবো গ্যাপটা সক্ষমতা, জি। থাকবে, এটা তো বয়সের কারণে এটা ডিস্টেন্স হবেই। জি অবশ্যই। তো ওরা যেহেতু সিনিয়র এবং বড়, আমাদেরগুলো জুনিয়র এবং ছোট, স্বাভাবিক কারণে ফিজিক্যাল ওই আচ্ছা, সেই দূরত্বটা থাকবে, থেকেই যাবে। দূরত্বটা থেকেই এতে করে যাবে। কি আমাদের সামনে আন্ডার 20 এশিয়ান কাপেও আমরা খেলবো, সেইখানে কি আমাদের আসলে ভালো করার সুযোগ আছে কিনা, আমরা সেই বিষয়ে কথা বলবো আপনার সঙ্গে। মাহফুজ আক্তার কিরণ আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরবো একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি এশিয়ান কাপ শুরু আজকে থেকে নারীদের। এই এশিয়ান কাপে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ, আর সেই টুর্নামেন্ট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আমরা বিরতির আগে বলছিলাম যে বাংলাদেশের ফুটবলে বড় দুটো অর্জনের একটা হলো এই এশিয়ান কাপে বাংলাদেশের অংশ নেওয়া, এবং একই সাথে আমরা দেখেছি যে আন্ডার 20 টিমও কিন্তু আসলে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। সেই টুর্নামেন্টটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন, এবং আমার একটা জিজ্ঞাসা যে আসলে এই ধারাবাহিকতাটা কি বাংলাদেশ ধরে রাখতে পারবে কিনা, আপনার কি মনে হয়, অন্তত পক্ষে মূল পর্বে খেলার যে ধারাবাহিকতা? না দেখেন, এটা তো আমরা তো চেষ্টা করবই, জি ধরে রাখা তো উচিত, ধরে রাখা উচিত। কারণ আমরা যেভাবে মেয়েদেরকে পিছনে কাজ করে যাচ্ছি, মেয়েদেরকে যেভাবে কি বলবো রেডি করে যাচ্ছি, কন্টিনিউয়াস তাদেরকে ম্যাচের ভিতরে রাখা, তাদেরকে যদি আমরা সেইভাবে ট্রেনিং করতে পারি, এবং আমরা তো ইয়ালং ট্রেনিং করেই থাকি, তো আমার মনে হয় ধরে রাখা উচিত। আচ্ছা, ধরে রাখা উচিত, আন্ডার 20 অবশ্যই চেষ্টা আর করবো আন্ডার আমরা। 20 টিমটা কেমন করবে, যেটা মার্চে থাইল্যান্ডে এশিয়ান কাপ হবে? আমার মনে হয় ওইটা কম্পারেটিভলি বেটার হবে। আর কারণ হচ্ছে আন্ডার 20 এখন যে আমাদের যে ন্যাশনাল স্কোয়াড আছে, সেখানে আমাদের আন্ডার 20 অনেক প্লেয়ার আছে, তো তাদের ট্রেনিংটা সেক্ষেত্রে ভালো হলো, এবং তারা এত বড় একটা কি বলবো প্ল্যাটফর্মে খেলার সুযোগ পাচ্ছে, সেখান থেকে ফিরে এসে যখন আবার তারা এরকমই আরেকটা প্ল্যাটফর্মে যাবে, দেন আমার বিশ্বাস যে ভালো হবে। আচ্ছা, মেয়েদের ফুটবলে এখন তো একটা সময় আপনি এখানে আমাদের অনেক আক্ষেপের কথা বলেছেন যে এত ভালো রেজাল্টের পরও মেয়েরা মানে স্পন্সর আসছে না, কিংবা আর্থিক যে সীমাবদ্ধতা রয়েই যাচ্ছে।
এখন কি সেটা কিছুটা কেটেছে? দেশি স্পন্সর বলি কিংবা ফিফার ইনিশিয়েটিভ বলি, আমরা শুনেছি যে এবারে লিগটাও ফিফার একটা ফান্ডিংয়ে হয়েছে, মানে সব মিলে কি সেই সংকটটা কি কেটেছে নাকি আগের মতোই আছে? কিছুটা তো কেটেছে, কিছুটা, আমি পুরোপুরি কেটেছে তা বলবো না, কিছুটা। আচ্ছা, মানে সেটা কি আপনাকে প্ল্যান করতে সুবিধা দিচ্ছে? মানে মেয়েদের ফুটবল নিয়ে কি আরো বড় পরিসরে কিছু হবে, যেটা মানে আপনার জন্য আসলে কঠিন কিনা আমি জানি না, যে বিএফএফ এর এই ভবনে রেখে মেয়েদের একাডেমি এখনো চালানো, সেটা আসলে ভবিষ্যতেও কি এভাবেই চলবে নাকি আরো বড় পরিসরে আরো প্লেয়ার বাড়িয়ে হবে? দেখুন, আমি আবারও আমি এই কথাগুলো আপনাদের এই স্টুডিওতে অনেকবার অনেকবার বলেছি, বলেছেন, জি জি। তো আবারও আজকে এটা বলতে চাচ্ছি যে মেয়েরা আজকে বাংলাদেশ উইমেন্স ফুটবল যে এশিয়া কাপের ফাইনালে যাচ্ছে, এটা সত্যি মানে দুঃস্বপ্ন বলতে পারেন, কারণ স্বপ্ন না, কারণ আমাদের তো কিছু নেই না, আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা কালকে ট্রেনিং করব কোথায়, সেই মাঠটাও আমাদের নাই, প্রতিদিন আমাদেরকে মাঠের জন্য বিএফএফ এ প্রবলেম ফেস করতে হয়, জি। ঠিক আছে, মাঠ নেই, আমাদের ডরমেটরি নেই, আমাদের ছোট্ট একটা ডরমেটরি, সে তার ভিতরে আমাদের অনেকগুলো প্লেয়ারকে রাখতে হয়, সেখানে সে কোনো সুযোগ সুবিধা নাই, তারপরে সুইমিং পুল নাই, কোনো রকম একটা জিম আছে আমাদের, তো এই ফ্যাসিলিটিস নিয়ে যদি আপনি ওই লেভেলে আপনি জাপান, কোরিয়া, চায়না, এদের যাদের ইয়ারলি বাজেট থাকে হাজার হাজার কোটি টাকা, আপনার নাই কোটি টাকা, তা আপনি কিভাবে ফাইট করবেন আর কিভাবে ওই লেভেলে যাবেন? তারপরেও তো আমরা ফুটবলকে ভালোবাসি, ফুটবলের জন্য কাজ করি এবং আমরা আমাদের মনোবল আছে, আমি বলবো আমরা মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু মনোবল দিয়ে কতটুকু যেতে পারবেন? একটা জায়গায় গিয়ে থেমে যেতে হবে, যদি আপনাকে কন্টিনিউ করতে হয়, যেতে হয়, তাহলে এই ফ্যাসিলিটিসগুলো থাকতে হবে। আমি আপনার মাধ্যমে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাইকে প্রথমে কনগ্রাচুলেশন জানাই মন্ত্রী হওয়ার জন্য, জি। এবং পরবর্তীতে যে কথাটা তাকে বলতে চাচ্ছি যে সে ফুটবলের মানুষ, সে জানে যে ফুটবলে কি করলে ভালো হবে, এবং আমরা আমাদের সবচেয়ে বেশি আমরা সাফার করি যে জায়গাটায়, সেটা হচ্ছে মাঠ, দেন হচ্ছে আমাদের যে ট্রেনিং সেন্টার, আমাদের আসলে এক্সক্লুসিভ মেয়েদের জন্য ট্রেনিং সেন্টার উইথ এক্সক্লুসিভ একদম ইন্ডিপেন্ডেন্ট মাঠ থাকা উচিত মেয়েদের জন্য, তো উনি যদি সেগুলোর দিকে নজর দেন তাহলে আমরা আশা করব যে দেশের ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কক্সবাজারে যদিও একটা হাই পারফরমেন্স সেন্টার তৈরি করার প্ল্যান চলছে বিএফএফ এর, সেখানে আমি জানি না যে মেয়েদের জন্য আলাদা সুযোগ থাকবে কিনা। একদমই শেষ প্রশ্ন, যে একটা নতুন টুর্নামেন্টের কথা আগেও হয়েছে, যে রাশিয়াতে হওয়ার কথা, ইউএফএ ফান্ডিং প্রকল্প, ইউএফএ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আন্ডার-16, সেই টুর্নামেন্টে তো বাংলাদেশ অংশ নিচ্ছে, এটা কি বাংলাদেশের জন্য ভালো হবে, মানে এরকম ধরনের টুর্নামেন্ট অংশ নেওয়া? অবশ্যই ভালো হবে, একদম আন্ডার-16, আমার মনে হয় যেটা যদি আরও আগে এজ লেভেল, আরও ছোটো লেভেল, আন্ডার-12 বা আন্ডার-14 থেকে হয় তাহলে আরও ভালো হয়। এই লেভেলে যখন মেয়েরা ওই লেভেলের টিমের সাথে খেলবে, দেন তারা বুঝতে পারবে যে ফুটবল নট ইজি গেম, ফুটবলে খেলতে হলে তাদেরকে ওই লেভেল থেকে প্রস্তুত হবে, মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, হ্যাঁ। তো এটা আমি মনে করি অনেক ভালো ইনিশিয়েটিভ, ওয়েফা এবং এএফসি যে ইনিশিয়েটিভ, এটা অনেক ভালো, এবং এটা যদি কন্টিনিউশন থাকে সেটা আরও ভালো হবে ফুটবলের জন্য। ধন্যবাদ আপনাকে মাহফুজ আক্তার কিরণ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ দলের জন্য আমরাও শুভকামনা জানাই। আজ থেকে এশিয়ান কাপ শুরু হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ 3 মার্চ চীনের বিপক্ষে, তারপরে আছে উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের সঙ্গে খেলা। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।